বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই এই মহামারীর সময় ভালো আছো, সুস্থ আছো। আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমের প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পদার্থবিজ্ঞানের গতি এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। গতি এই অধ্যায়টি তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে একটি অথবা দুটি প্রশ্ন সবসময় কি আসতে পারে এবং কি আমরা যদি বিগত সালের যদি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় এই অধ্যায় থেকে একটি বা দুটি কি প্রশ্ন অবশ্যই থাকে। এই অধ্যায় করতে গেলে আমাদের কিছু কি বেসিক জিনিস জানতে হয়। আমরা আজকে সেই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলো, প্রথমে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি স্থিতি ও গতি। স্থিতি ও গতি বলতে আমরা কি বুঝি সেটা আলোচনা করার পূর্বে আমরা স্থিতিশীল ও গতিশীল বস্তু নিয়ে আলোচনা করি। স্থিতিশীল বস্তু ও গতিশীল বস্তু বলতে আমরা কি বুঝি? এই স্থিতিশীল বা গতিশীল বস্তুর সাথে আমরা সবাই পরিচিত। যদি সময়ের সাথে আমাদের যদি অবস্থার পরিবর্তন ঘটে তাহলে তাকে আমরা বলি কি গতিশীল বস্তু, আর যদি সময়ের সাথে আমাদের যদি অবস্থার পরিবর্তন না ঘটে তাহলে তাকে আমরা বলি কি স্থিতিশীল বস্তু। এবং স্থিতিশীল বস্তুর এই অবস্থাকে আমরা বলি কি স্থিতি এবং গতিশীল বস্তুর এই অবস্থাকে আমরা বলি কি গতি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অবস্থা কি, যে সময়ের সাথে যে আমরা যে অবস্থার যে পরিবর্তন বলতেছি এই অবস্থা জিনিসটা কি? অবস্থা জিনিসটা ব্যাখ্যা করার পূর্বে বা অবস্থান জিনিসটা কি ব্যাখ্যা করার পূর্বে আমার প্রথমে যে জিনিসটা কি শিখতে হবে সেটা হচ্ছে কি প্রসঙ্গ বস্তু, প্রসঙ্গ কাঠামো অথবা প্রসঙ্গ বিন্দু। যেমন ধরো এই আমার সামনে যে ডেস্কটা আছে এই ডেস্কের সাপেক্ষে আমি মনে করো 50 সেন্টিমিটার দূরে অবস্থান করছি। এই বোর্ডটা 1 মিটার দূরে অবস্থান করছে, বা আমার মাথার উপর যে ছাদটা এর সাপেক্ষে কি মনে করো 2 মিটার উপরে কি অবস্থান করছে। তাহলে দেখো আমি বা বোর্ড বা ছাদ এর অবস্থান ব্যাখ্যা করার জন্য আমরা একটা স্থিতিশীল বস্তু হিসেবে এই ডেস্কটাকে নিয়েছি। তাহলে আমরা এই ডেস্কের সাপেক্ষে আমাদের অবস্থানগুলো কি ব্যাখ্যা করছি। অতএব যার সাপেক্ষে অবস্থার বা অবস্থান ব্যাখ্যা করা হয় সে বস্তুটাকে বলা হয় কি প্রসঙ্গ বস্তু। সেটা যদি একটা কি বিন্দুও হতে পারে তাহলে সেটা আমরা কি বলতে পারি কি প্রসঙ্গ বিন্দু। আবার বলছি, যার সাপেক্ষে আমি বা বোর্ড বা কি ছাদ বা কোনো কিছুর কি অবস্থার বা অবস্থান আমরা কি নির্ণয় করি সেই সাপেক্ষ বস্তুটাকে আমরা বলি কি প্রসঙ্গ বিন্দু। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা প্রসঙ্গ বিন্দু হিসেবে যে জিনিসটাকে নেব সেটা কি স্থির থাকতে হবে, গতিশীল হলে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। আমার সে প্রসঙ্গ বিন্দু কি স্থিরও থাকতে পারে বা গতিশীলও কি থাকতে পারে। এখন আমরা সেই প্রসঙ্গে যাওয়ার আগে অবস্থান জিনিসটা নিয়ে একটু আলোচনা করা যাক যে অবস্থান কি। আমরা যদি কোনো জায়গা বা কোনো একটা বস্তুর অবস্থান যদি নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমার কি 3টা বিষয়ের উপর কি খেয়াল রাখতে হবে। কি যেমন নর্মালি তুমি একটা কি উদাহরণ দেই
যে এখান থেকে বা আমাদের দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল থেকে আমাদের কলেজ হাজী মিসির আলী কলেজ কতটুকু দূরে। আমি বললাম যে আমাদের লিটল জিনিয়াস স্কুল থেকে হাজী মিসির আলী এই কলেজের দূরত্ব এই ধরো হলো কত 30 মিটার। এখন যে লোক হাজী মিসির আলী কলেজ না চিনে তাকে যদি বলা হয় আমাদের স্কুল থেকে আমাদের কলেজ 30 মিটার কি দূরে, তাহলে সে কি করবে? আমরা যদি আমাদের স্কুলের গেট থেকে যদি বের হই, আমাদের ডানে চলে গেছে পাগলা, বাম দিক দিয়ে চলে গেছে কি দেলপাড়া বাজার বা জালকুড়ি, সোজা চলে গেছে কি নন্দলালপুর। এখন সে হলো কোন দিকে যাবে? সে 30 মিটার কি ডানে যাবে না বামে যাবে না সে দক্ষিণ দিকে যাবে না উত্তর দিকে যাবে? তাহলে দেখো একটা জায়গা বা একটা বস্তু যদি অবস্থান আমি নির্ণয় করতে চাই, প্রথমে আমার কি হচ্ছে যে একটা প্রসঙ্গ বিন্দু লাগছে বা প্রসঙ্গ কাঠামো। আমরা প্রসঙ্গ কাঠামো হিসাবে কাকে ধরেছি? আমাদের স্কুল, যে আমাদের স্কুল থেকে। দ্বিতীয়ত একে প্রকাশ করার জন্য আমাদের কি দরকার পড়ছে, যে কতটুকু দূরে এর দূরত্ব বলা লাগতেছে। আর শেষের যে জিনিসটা, যে শুধু দূরত্ব বললে যে আমি তার অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারবো তা কিন্তু সঠিক নয়। তাহলে আমার কি তার সাথে সাথে দিকও কি উল্লেখ করা লাগছে। তাহলে একটা বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করার জন্য কি আমাদের কি 3টা জিনিসের উপর ভালোভাবে কি দক্ষতা থাকতে হবে। সেটা হচ্ছে যে কি কার সাপেক্ষে, যাকে আমরা কি প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু বলি, কত দূরে এবং কোন দিকে। যদি আমরা এই 3টি তথ্য যদি সঠিকভাবে কাউকে যদি বলে যদি কোনো কিছুর অবস্থান যদি আমি যদি হলো কি নির্ণয় করতে বলি, তাহলে সে সহজেই তার অবস্থান কি করতে পারবে, চিহ্নিত করতে পারবে বা নির্ণয় করতে পারবে। যেমন নর্মালি যদি আবার যদি চলে আসে যে ডেস্ক থেকে বোর্ড 2 মিটার দূরে, তাহলে কি ডেস্ক আমার প্রসঙ্গ কাঠামো এবং কোন দিকে, যে উত্তর দিকে, যে ডেস্ক থেকে উত্তর দিকে আমাদের বোর্ডটা 1 মিটার বা 2 মিটার কি দূরে। তাহলে আমি অবস্থান জিনিসটা তোমরা আশা করি কি বুঝতে পেরেছো, যে কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে হলে আমার কি অবশ্যই কি 3টা জিনিসের প্রতি কি দক্ষতা থাকতে হবে। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে ছিলাম আর কি, বা আলোচনা করতে নিয়েছিলাম আর কি, যে প্রসঙ্গ কাঠামো এটা কি স্থির হতে হবে না গতিশীল হলেও চলবে? উত্তরে আমি বলেছিলাম যেটা কি স্থিরও হতে পারে আবার গতিশীলও হতে পারে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে গতিশীল আবার কিভাবে হওয়া সম্ভব। যেমন নর্মালি ধরো 2 বন্ধু ট্রেনের একটি কামরায় বসে গল্প করছে এবং স্টেশনের বাইরে একটা লোক দেখছে কি ট্রেনে করে 2 বন্ধু কি ট্রেনের গতিতে কি চলমান। এখন তুমি ধরো যদি ট্রেনে বসা 2 বন্ধু যদি নিজেদের সাপেক্ষে যদি তাদের অবস্থান নির্ণয় করতে যায়, তখন কি হবে, একজনের সাপেক্ষে আরেকজনের কি অবস্থার কোনো কি পরিবর্তন হচ্ছে না। তখন তারা বলবে যে আমরা একজন আরেকজনের সাপেক্ষে কি স্থির। কিন্তু স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকটি দেখছে তারা হলো কি উভয় কি ট্রেনের গতির সাথে কি গতিশীল। তাহলে আমরা এক বন্ধু আরেক বন্ধুর সাপেক্ষে স্থির কি কেন বলছে, চলমান থাকা অবস্থা। কারণ এর প্রসঙ্গ যে বিন্দু বা কাঠামোটা আছে, যেটা কি এক বন্ধু তার আরেক বন্ধুর সাপেক্ষে ধরেছিল, তার উভয় কি চলমান থাকার কারণে এবং উভয় চলমান থাকার কারণে এবং উভয়ের অবস্থার পরিবর্তন না হওয়ার কারণে তারা বলছে কি স্থির, কিন্তু প্রকৃতপক্ষে তারা কি আসলে কি গতিশীল। কার সাপেক্ষে, স্টেশনে কি দাঁড়িয়ে থাকা যে বন্ধুটি আছে বা স্টেশন দাঁড়িয়ে থাকা যে লোকটি আছে তার সাপেক্ষে ওরা কি গতিশীল। তাহলে আমরা ভেতরে যে বন্ধু বসে রয়েছে তাকে আমরা কি চলমান প্রসঙ্গ কাঠামো বলতে পারি, যার সাপেক্ষে অন্যজন কি স্থির, এবং বাইরে যে দাঁড়িয়ে আছে সে হলো কি প্রসঙ্গ যে কাঠামোটা আছে সে হলো কি স্থির। অতএব আমার প্রসঙ্গ কাঠামো কি স্থিরও হতে পারে
অথবা গতিশীলও হতে পারে। এখন তোমাদের 2 মার্কের জন্য একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি মহাবিশ্বের সকল স্থিতি বা গতি আপেক্ষিক, পরম নয় কোনো স্থিতি বা গতি। আবার বলছি যে 2 মার্কের জন্য এই প্রশ্নটা আসে তোমাদের যে কি এ মহাবিশ্বের সকল স্থিতি বা গতি উভয় আপেক্ষিক, পরম নয় কোনো গতি বা স্থিতি। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে পরম বা আপেক্ষিক বস্তুটা কি? আমরা প্রতিদিন দেখি সূর্য হলো কি পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এবং আমাদের কাছে হলো কি মনে হয় যে হলো কি পৃথিবীকে ঘিরে সূর্য ঘুরছে, যে পৃথিবীকে ঘিরে কে ঘুরছে? সূর্য। কিন্তু প্রকৃতপক্ষে কি তা না, প্রকৃতপক্ষে হচ্ছে কি সূর্যকে ঘিরে পৃথিবী কি ঘুরছে। তাহলে আমরা যা দেখছি সেটা কি নয়? সত্য নয়। এটাই হচ্ছে হলো কি আপেক্ষিক। কিন্তু সত্য কোনটা? যে না, সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরছে, সেটাই হচ্ছে হলো কি চিরন্তন সত্য, এবং তাকেই বলা হয় কি পরম সত্য বা পরম। তা আপেক্ষিক বা পরম বলতে হলো কি তোমরা বুঝতেই পারছো। তা এর উপর ব্যাখ্যা করে মনে করো আমরা পৃথিবীতে যে স্থিতি যে বস্তুটা দেখছি, এবং সৌরজগতের অন্য গ্রহে যদি কোনো ব্যক্তি যদি হলো থাকতো, তারা যদি দেখতো, বা উপগ্রহ যদি হলো কি থাকে, তারা কি দেখতেছে? আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষকে 24 ঘন্টাকে একবার ঘুরে আসে, এবং প্রতি সেকেন্ডে সে হলো কি 17 কিলোমিটার বেগে, 17 কিলোমিটার পার সেকেন্ড বেগে কি ঘুরতে পারে। মানে প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার বেগে সে কি ঘুরছে। মানে 1 সেকেন্ড আগে উপগ্রহের যে ব্যক্তি বসে আছে সে দেখছে সে যে অবস্থানে ছিল, 1 সেকেন্ড পরে সে কি আরও 17 কিলোমিটার কি দূরে চলে গেছে। কিন্তু পৃথিবীতে থাকা ব্যক্তিটি অন্য প্রসঙ্গের কাঠামোর সাপেক্ষে দেখছে সে কি স্থিরভাবে কি দাঁড়িয়ে আছে। অতএব সে যে স্থিতি দেখতেছে বা স্থিতিশীল দেখতেছে সেটা কি নয়? সত্য নয় বা পরম নয়। সেটা যেটা দেখতেছে সেটাও কি আপেক্ষিক। একইভাবে আমরা যে গতিশীল বস্তুগুলো দেখছি সেটাও কি আপেক্ষিকভাবে দেখতেছি। কিন্তু উপগ্রহে যে লোক বসে আছে সে দেখছে যে কি সে যদি 1 সেকেন্ডে 2 মিটার পথ অতিক্রম করে, কিন্তু উপগ্রহে বসা যে ব্যক্তিটি আছে পৃথিবীর ঘূর্ণনের কারণে সে দেখছে যে সে 1 সেকেন্ডে 17 কিলোমিটার প্লাস কি 2 মিটার বা 3 মিটার দূরে চলে যাচ্ছে। তাই আমরা কি বলতে পারি যে আমরা এই মহাবিশ্বে যে স্থিতি বা গতিশীল যে বস্তুগুলো দেখি সবই কি আপেক্ষিক, কোনো কিছুই কি নয়? পরম নয়। এরপরে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব, যে আমাদের চারপাশে আমরা বিভিন্ন ধরনের কি গতি দেখতে পাই। প্রথমে যেমন কি সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি কাকে বলে? যে সরল পথে কোনো বস্তু যদি কি গতিশীল থাকে তাহলে তাকে আমরা কি বলি? সরল রৈখিক গতি। এবং এটা হচ্ছে হলো কি সবচেয়ে সহজ একটি কি গতি। যেমন আমাদের হলো কি দেলপাড়া যে রাস্তাটা আছে সেটা একটা কি সরল রেখার মতো, এবং সেখানে যে হলো কি আমাদের যে অটো বা ট্রাক বা গাড়ি চলতে দেখা যায়, এদের যে গতিটা থাকে তা একটা কি সরল পথে হলো কি গতিশীল থাকে এবং সরল রেখা বরাবর কি চলমান থাকে। তাহলে সেই গতিকে আমরা কি বলতে পারি? সরল রৈখিক গতি। এরপরে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কাকে বলি? যে একটা বিন্দুকে যদি হলো কি করে কেন্দ্র করে তার সম দূরত্ব কি বজায় রেখে যদি কোনো বস্তু একটা বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্ব যদি বজায় রেখে যদি ঘুরতে থাকে,
তাহলে তাকে আমরা বলি কি ঘূর্ণন গতি। যেমন তুমি যদি ফ্যানের দিকে যদি লক্ষ্য করো, তবে ফ্যানের যে বড় যে একটা চাকতি আছে, চাকতির মাঝখানে দেখবে একটা কি বিন্দুর মতো দেওয়া আছে। এই বিন্দু থেকে তার পাখাগুলো কি একটা সমান দূরত্ব বজায় রেখে অনবরত কি ঘুরতে আছে। তাহলে আমরা কি বলতে পারি, ফ্যানের যে গতিটা আছে এর পাখাগুলো কি একটা বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে ঘুরছে, অর্থাৎ ফ্যানের গতি একটা কি ঘূর্ণন গতি। অথবা পৃথিবীকে ঘিরে যে চাঁদ যে ঘুরছে সেটাও এক ধরনের কি ঘূর্ণন গতি, যে একটা কি সমদূরত্ব বজায় রেখে অনবরত কি পৃথিবীকে ঘিরে চাঁদটা কি ঘুরছে, সেটাও এক ধরনের কি ঘূর্ণন গতি। গাড়ির চাকার গতিকেও আমরা কি বলতে পারি ঘূর্ণন গতি। এরপরে হচ্ছে কি চলন গতি। চলন গতি কাকে বলে? তো আমার হাতে একটা মার্কার আছে, দেখতে পাচ্ছ। এই মার্কারটা যদি আমি যদি টেবিলের উপরে থেকে যদি ঘুরাই, তা কি লক্ষ্য করবে, যে ঘুরায় যদি সামনে নিয়ে যায়, যে একটা বস্তুর তার প্রত্যেকটা কণা, আমি জানি এই মার্কারটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা হলো কি গঠিত, যে একই সময়ে তার সকল কণা যদি একই দূরত্ব পথ যদি কি করে অতিক্রম করে, তাহলে তা আমরা সেই গতিকে বলি চলন গতি। যেমন আমরা বলি কি মানুষ কি চলাফেরা করে, আমাদের চলাফেরাও কিন্তু এক ধরনের কি চলন গতি, কারণ আমাদের পা সামনের দিকে যতটুকু পথ অতিক্রম করে আমাদের পুরো যে শরীর বা বডি ঠিক একই দূরত্ব কি অতিক্রম করে। এইভাবে আমাদের পায়ের সাথে সাথে আমাদের পুরো বডিটা সামনের দিকে কি এগিয়ে যায়, মানে একই সময়ে আমার দেহের সম্পূর্ণ অংশ একই দূরত্ব কি অতিক্রম করছে। তাহলে আমরা এই গতিকে বলি কি চলন গতি। এই কারণে আমরা বলি মানুষ কি করে চলাফেরা করে, বা আমাদের গতিকে বলা হয় কি গতি চলন গতি। এখন যেমন নর্মালি চলন গতিকে আরেকটু স্পষ্টভাবে যদি ব্যাখ্যা করতে যাই, তোমাদের বই একটা উদাহরণ আছে যে একটা প্লেন এইভাবে চলছে, তাহলে ওর হলো কি এই অবস্থানকে বলা হচ্ছে কি তার চলন গতি। কিন্তু প্লেনটা যখন এই পাশ থেকে এই পাশে কি করে মুভ করে, এই পাশ থেকে যখন এই পাশ মুভ করে, দেখা যায় ওর এই প্রান্ত কি কোনো কি হয় না অবস্থার পরিবর্তন হচ্ছে না, কিন্তু ওর বাকি অংশের কি অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে একে আমরা তার কি বলবো না চলন গতি বলতে পারবো না। আবার যখন প্লেনটা কি এই পাশ থেকে এই পাশে চলে যাবে, তাহলে এর পুরো বডি একই সময় কি একই পথ অতিক্রম করছে, তাহলে এই পথটুকুকে আমরা বলতে পারি কি চলন গতি। যখন আবার এই পাশ থেকে এই পাশে মুভ করতেছে, তখন এই পাশ স্থির এবং হোল বডিটা কি করছে মুভ করছে, তাহলে এই এতটুক গতিকে আমরা আবার কি বলতে পারবো না চলন গতি বলতে পারবো না। অর্থাৎ চলন গতিটা হচ্ছে সেই গতি যেখানে আমার প্রত্যেকটা কণা সমান সময়ে সমান দূরত্ব কি করবে অতিক্রম করবে, তাহলে আমরা তাকে কি গতি বলতে পারবো চলন গতি বলতে পারবো। এরপরে হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কাকে বলে? যে একটা নির্দিষ্ট বিন্দুকে যদি একটা নির্দিষ্ট সময় পর পর যদি অতিক্রম করা হয়, একটা নির্দিষ্ট বিন্দুকে যদি কি একটা নির্দিষ্ট সময় পর পর কি অতিক্রম করা হয়, তাহলে সেই গতিকে আমরা বলি কি পর্যায়বৃত্ত গতি। ঘূর্ণন গতির সাথে একটা পার্থক্য কি, যেন আমার ঘূর্ণন গতি থেকে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে কি ঘুরতে হবে, তাহলে তাকে আমি বলি কি ঘূর্ণন গতি। আর পর্যায়বৃত্ত গতিতে কি সমদূরত্বে কি ঘুরতেও পারে নাও ঘুরতে পারে। যেমন স্প্রিং এর গতিকে আমরা কি বলতে পারি পর্যায়বৃত্ত গতি, কারণ ওজন কি বাউন্স করে আপ অ্যান্ড ডাউন হয়, ও কি করে একটা নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে কি করে যাচ্ছে অতিক্রম করে যাচ্ছে। বা একটা যদি কি দড়ি দিয়ে যদি একটা বস্তুকে ঝুলিয়ে দেই, ও কি করবে নির্দিষ্ট সময় পর পর একে কি অতিক্রম করে যাবে। এই গতিকেও আমরা কি বলতে পারি পর্যায়বৃত্ত গতি বলতে পারি। পর্যায়বৃত্তর গতির আরেকটা রূপ হচ্ছে
স্পন্দন গতি। স্পন্দন গতি কাকে বলে? যে কোনো বস্তু পর্যাবৃত্ত গতিতে চলার সময় অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় যদি তার উল্টো দিকে, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় যদি তার কি উল্টো দিকে যদি কি করে অতিক্রম করে, তাহলে সেই পর্যাবৃত্ত গতির আরেকটি নাম হচ্ছে স্পন্দন গতি। যেমন আমরা হলো কি ঢেউ যে দেখি, ঢেউ বা তরঙ্গ এক ধরনের কি স্পন্দন গতি। আবার আমরা যে একটু আগে কি একটা পেন্ডুলাম আঁকলাম, এই পেন্ডুলামটাও ছিল কি গতি? আমার অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় কি তার উল্টো দিকে। এই গতিকে আমরা কি বলতে পারি? স্পন্দন গতি। কিন্তু সকল পর্যাবৃত্ত গতিকে আমি কি স্পন্দন গতি কি বলতে পারবো না। কেন? কারণ আমার যে ফ্যানের যে গতিটা আছে, এই ফ্যানের যে পাখাগুলো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর কি অতিক্রম করে, এটা একটা পর্যাবৃত্ত গতি হতে পারে বা পর্যাবৃত্ত গতি। কিন্তু এটা কি অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় কি উল্টো দিকে কিন্তু ঘুরে না। এই কারণে আমরা কি আমাদের পাখার যে গতিটা আছে, এই গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো, কিন্তু স্পন্দন গতি কি বলতে পারবো না। এই কারণে তোমাদের কি মাঝের মধ্যে 2 মার্কের জন্য একটা প্রশ্ন আসে যে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি কি স্পন্দন না। আশা করি তোমরা কি এই গতিগুলো কি বুঝতে পেরেছো। গতির কিছু কি সূত্র আছে, এই সূত্রগুলো করার পূর্বে আমাদের এই সূত্রগুলোতে যে হলো এলিমেন্টসগুলা বা হলো যে সূচকগুলো আমরা কি ব্যবহার করি, সেগুলো সম্পর্কে আমাদের কি ধারণা থাকা দরকার। প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ কি? দূরত্ব বা সরণ আলোচনার পূর্বে আমাদের কি স্কেলার রাশি আর ভেক্টর রাশি সম্পর্কে কি জানতে হবে। স্কেলার রাশি কি? যে সকল রাশি প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয়, দিকের কোনো কি প্রয়োজন হয় না, তাকে আমরা বলি কি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কাকে বলে? যাকে প্রকাশ করার জন্য কি মান ও দিক উভয়ের প্রয়োজন পড়ে, তাকে আমরা বলি কি ভেক্টর রাশি। যেমন আমাকে যদি বলা হয় যে স্কুলের বেঞ্চের একটি বেঞ্চের কি বা একটা বেঞ্চ দিয়ে যদি বলা হয় যে এই বেঞ্চের দৈর্ঘ্য কত, আমরা জানি লম্বালম্বি আকারে বড় যেটা সেটা কি দৈর্ঘ্য, এবং যেটা আকারে ছোট সেটা কি প্রস্থ। তাহলে আমাকে হলো কি দিক বলার কোনো দরকার নেই, আমি অতি সহজেই বড় অংশটুকু বা লম্বালম্বি যত আছে সেটার মাপ আমি মেপেই বলে দিতে পারি যে কি স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য কত, 2 মিটার। এর জন্য আমার কি স্কুলের বেঞ্চের কোন দিক, উত্তর দিক না দক্ষিণ দিক, সেটা বলার কোনো কি প্রয়োজন নেই। বা আমাকে যদি বলা হয় একটা বস্তু দিয়ে যে এর ভর কত, তো এর ভর আমি নির্ণয় করলাম কত, 5 কেজি। এর ভর নির্ণয় করতেও কি আমার কোনো কি দিকের কি হচ্ছে না, প্রয়োজন পড়ছে না, যে কি উত্তর দিকে না দক্ষিণ দিকে। তো যেগুলো কি প্রকাশ করতে আমার কি মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন হয় না, যেমন দৈর্ঘ্য বললাম, ভর বললাম, ঠিক আছে, তাহলে তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি স্কেলার রাশি। আর একটু আগে তোমরা যেগুলো দেখেছিলে যে আমরা কোনো কিছুর যদি অবস্থান নির্ণয় করতে যাই, বা আমি বলেছিলাম যে স্কুলটার দূরত্ব কত, কলেজের দূরত্বটা কত, দূরত্ব বললাম 5 মিটার, এতে কোনো আমার কি দিকের কোনো কি প্রয়োজন পড়েনি, অর্থাৎ এটা একটা স্কেলার রাশি হতে পারে। তো দূরত্ব একটি কি রাশি? স্কেলার রাশি। কিন্তু যদি আমি বলি এর সাথে উল্লেখ করে যে কি আমাদের কলেজের অবস্থান আমাদের স্কুল থেকে উত্তর দিকে কত, 5 মিটার, যখন একে কি ব্যাখ্যা করতে গেলাম দিকের প্রয়োজন পড়লো, তখনই তাকে আমরা বলতেছি কি রাশি? সেটা একটা ভেক্টর রাশি। বা একটা লোক কি হলো, তার অবস্থার পরিবর্তন হলো, যখন বললাম সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, বললাম 5 মিটার, তখন সেটা স্কেলার। যদি বলি কোন দিকে কত মিটার, যদি বলি উত্তর দিকে বা দক্ষিণ দিকে 5 মিটার, তখনই এটা হয়ে যাচ্ছে আমার কি ভেক্টর রাশি আর কি।
তো যাকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে আমরা স্কেলার রাশি বলছি। আর যাকে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন পড়ে, তাকে আমরা বলছি ভেক্টর রাশি। এখন দূরত্ব এবং সরণ। একটা লোক একটা সাইকেল নিয়ে এইভাবে গেল কত, 5 মিটার, এইভাবে গেল কত, বা এইভাবে গেল 4 মিটার, এইভাবে গেল কত, 3 মিটার। যদি আমি দূরত্ব নিয়ে আলোচনা করি যে সে সাইকেল নিয়ে কতটুক দূরত্ব অতিক্রম করেছে, তখন আমি কি যোগ করে বলতে পারবো যে সে মোট 4 + 3 কিলোমিটার পথ অতিক্রম, 4 + 3 মোট 7 কিলোমিটার পথ কি অতিক্রম করেছে। এতে আমি কি দিকের কোনো কি উল্লেখ করিনি, তাহলে তার দূরত্ব হচ্ছে কত, 7 মিটার বা 7 কিলোমিটার। সেটা হচ্ছে হলো কি আমার দূরত্ব। কিন্তু এখন বলে তার সরণ কতটুকু হয়েছে। তো সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য হচ্ছে দিকে। যে দূরত্ব একটি কি স্কেলার রাশি, এতে একে প্রকাশ করার জন্য কোনো কি দিকের প্রয়োজন হয় না, কিন্তু সরণকে প্রকাশ করার জন্য কি হয়, দিকের প্রয়োজন হয়। অতএব নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে আমরা বলছি হলো কি সরণ, এবং কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে আমরা বলছি কি দূরত্ব। তা দূরত্ব এবং কি সরণের মধ্যে পার্থক্য একটাই, আমার সরণ প্রকাশ করতে হলে কি দিকের প্রয়োজন হয়, কিন্তু দূরত্ব প্রকাশ করতে হলে কি দিকের প্রয়োজন কি হয় না। তাহলে আমরা বলতে পারি দূরত্ব একটি কি স্কেলার রাশি, সরণ হচ্ছে হলো কি একটি ভেক্টর রাশি। তাহলে যদি বলা হয় যে সে তার দূরত্ব কত, 7 মিটার, আর যদি সরণ বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ও কি, যদি এটা বি বিন্দু ধরি, এটা সি বিন্দু ধরি, আর যদি এই বিন্দু ধরি, এই সরণ হচ্ছে কি বি এ বরাবর, এবং মেপে দেখলাম এটা কত হয়েছে, 5 মিটার। তাহলে কি দূরত্ব এবং কি সরণের মধ্যে আমরা একটা কি পার্থক্য দেখতে পাচ্ছি। যদি আমি দূরত্ব নিয়ে আলোচনা করতে যাই তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, 7 মিটার। কিন্তু সরণ যদি আমি আলোচনা করতে যাই তাহলে সরণ হয়েছে কত মিটার, 5 মিটার। একইভাবে একটা বস্তু যদি একটা বৃত্তাকার পথে ঘুরে, তাহলে আমরা বলতে পারি সেই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় কি আর, যদি একটা বৃত্তাকার পথে যদি ও যদি ঘুরে আসে, তাহলে আমি বলতে পারি এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2πr। যদি বলা হয় এর সরণ কতটুকু, তাহলে ওর কি যাত্রা স্থান ছিল এটা, এবং ওর সমাপ্তি স্থানও কি এটা, ওতে ওর সরণ হয়েছে কি 0। কারণ এর কি কোনো দিকের কোনো কি পরিবর্তন হয়নি। অর্থাৎ যদি মান এবং কি দিক যে কোনো একটি যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে ভেক্টর রাশি কি হয়, পরিবর্তিত হয়ে যায়। আর যদি মান আর এই মান বা দিকের মধ্যে যদি মানও শুধু পরিবর্তন হয়, যদি দিকের যদি পরিবর্তন না হয়, তারপরেও কি ভেক্টর রাশি কি পরিবর্তিত হয়ে যায়। তাহলে কি দূরত্ব এবং সরণ জিনিসটা আশা করি কি তোমরা কি বুঝতে পেরেছো। উভয়কে কি এইচ দ্বারা প্রকাশ করা হয়, এবং এদের একক হচ্ছে হলো কি দৈর্ঘ্যের একক মিটার, এবং কি আমরা জানি দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। অতএব সরণ বা দূরত্বের এর মাত্রা হচ্ছে এল। এরপরে আমরা যে জিনিসটি নিয়ে কি আলোচনা করব, দ্রুতি ও বেগ। দ্রুতি কি? দ্রুতি হচ্ছে সময়ের সাথে অবস্থার পরিবর্তনকে বা দ্রুতকে আমরা বলছি হলো কি দ্রুতি। আর বেগ কি? সময়ের সাথে সরণের হারকে বলছে কি বেগ, ভেলোসিটি। তাহলে এর থেকে আমরা কি দেখছি যে দ্রুতি প্রকাশ করার জন্য আমার কি কোনো দিকের কি হয় নাই, প্রয়োজন হয় না। জাস্ট বলছি সময়ের সাথে অবস্থার পরিবর্তনকে দ্রুতি। কিন্তু বেগের সংজ্ঞা যখন আমি কি করতে যাচ্ছি তখন কি বলছি যে সময়ের সাথে সরণের হারকে, আমরা জানি কি সরণের সাথে কি দিকের সম্পর্ক রয়েছে। অতএব দিকের সম্পর্ক থাকলে একে আমরা কি বলি, ভেক্টর রাশি। তাহলে দ্রুতি এবং কি বেগ এর মধ্যে কি দ্রুতি হচ্ছে আমার কি রাশি, স্কেলার রাশি, এবং বেগ হচ্ছে আমার কি ভেক্টর রাশি।
তাহলে আমরা কি বলছি যে কি টি সময়ে বা টি সেকেন্ডে একটি বস্তুর যদি অবস্থার পরিবর্তন হয় যদি কি এস মিটার, তাহলে একক সময়ে 1 সেকেন্ডের অবস্থার পরিবর্তন হবে এস বাই কি টি মিটার। আমরা একেই বলছি কি দ্রুতি, বা যদি দিক যদি উল্লেখ থাকে তাহলে কি বেগ। তাহলে আমরা কি দ্রুতি বা বেগকে কি ভি দ্বারা প্রকাশ করি। তাহলে একটা সূত্র কি পেলাম, ভি সমান সমান কি এস বাই টি। আমরা চাইলে সূত্র থেকে কি করতে পারি, এর একক বের করতে পারি। আমরা একটু আগে দেখেছিলাম দূরত্বের একক কি মিটার, সময়ের একক সেকেন্ড, অতএব বেগের একক কি মিটার পার কি সেকেন্ড। যদি আমরা হলো কি একক থেকে আবার কি মাত্রাও বের করতে পারি। মাত্রা কি, যে আমরা জানি কি মিটারের মাত্রা হচ্ছে হলো কি এল, বা দৈর্ঘ্যের মাত্রা হলো কি এল, আর সময়ের মাত্রা হচ্ছে কি টি। তাহলে আমার কি বেগ বা দ্রুতির মাত্রা হচ্ছে হলো কি এল পার টি। আমরা সাধারণত দ্রুতি যেটা আমরা নির্ণয় করি সেটা সাধারণত কি গড় দ্রুতি নির্ণয় করি। কিভাবে, কারণ আমাদের কি প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা কি না সম্ভব না। একটা গাড়ি যদি ঢাকা থেকে যদি কি চট্টগ্রাম যায়, আমি ধরলাম মোট হলো কত, ও 400 কিলোমিটার পথ কি করলো অতিক্রম করলো। কত কিলোমিটার, 400 কিলোমিটার। এবং অতিক্রম করার সময় লেগেছে মনে করো 5 ঘন্টা। কত, 5 ঘন্টা। তাহলে আমরা এর দ্রুতি কিভাবে বের করতে পারি, যে মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। একে আমরা কি গড় দ্রুতিও বলতে পারি, কারণ তার যাত্রাপথে সে কি থামতেও পারে, কখনো কি গতি কি ছিল বেশি ছিল, কখনো গতি কি কম ছিল। তাহলে আমরা কি করলাম, সব কিছু জিনিসকে ইগনোর করে জাস্ট তার কি মোট দূরত্বকে যখন মোট সময় দিয়ে কি ভাগ করে দিচ্ছি, তখন তা আমরা কি পেয়ে যাচ্ছি, গড় দ্রুতি। তাহলে কি মোট দ্রুত আমি বললাম চট্টগ্রামে উনি কত 400 কিলোমিটার পথ অতিক্রম করেছে কয়েক ঘন্টায়, মনে করো 5 ঘন্টায়। তাহলে ওর দ্রুতি কত হচ্ছে 80 কিলোমিটার পার কি আওয়ার। তাহলে আমি এলো কি গড় দ্রুতি বা, আর সাধারণত আমরা গড় দ্রুতি থেকে কখনো হলো কি বেগ বের করতে কি পারি না, কারণ তার চলার পথে সে কি বিভিন্ন সময় কি বিভিন্ন দিক কি অতিক্রম, বিভিন্ন দিকে কি চলেছে, অর্থাৎ দিকের কি হয়েছে পরিবর্তন হয়েছে। তাহলে আমরা গড় দ্রুতিকে কখনো কি গড় বেগ হিসেবে কি চিহ্নিত করতে পারবো না। যদি সে যদি তার চলার পথে যদি সোজা সরল পথ যদি অতিক্রম করতো, বা একটা কি সোজা রাস্তা যদি অতিক্রম করতো, তাহলে আমরা সেই গড় দ্রুতিকে আমরা গড় বেগ কি বলতে পারতাম, যদি তার কি অবস্থার যদি কি পরিবর্তন দিকের যদি পরিবর্তন যদি কি না ঘটে। এরপরে আমরা গড় দ্রুতি বা বেগকে 2 ভাগে ভাগ করতে পারি। যেমন বেগকে 2 ভাগে ভাগ করা যায়, সুষম বেগ, অসম বেগ। সুষম বেগ কি, যে সময়ের সাথে এর অবস্থার পরিবর্তন যদি কি একই থাকে, অবস্থার পরিবর্তন যদি একই থাকে, তাহলে তাকে আমি বলতে পারি কি সুষম দ্রুতি বা সুষম বেগ। আর সময়ের সাথে এর যদি অবস্থার পরিবর্তন যদি কি হ্রাস বা বৃদ্ধি ঘটে, তাহলে তাকে আমি বলি কি অসম বেগ বা অসম দ্রুতি। যেমন একটা গাড়ি 1 সেকেন্ডে 5 মিটার পথ অতিক্রম করলো, পরবর্তী সেকেন্ডে আমি দেখলাম দ্বিতীয় সেকেন্ডে ও অতিক্রম করলো কত মিটার, 10 মিটার। পরবর্তী সেকেন্ডে ও অতিক্রম করলো কি মাত্র 3 মিটার। তাহলে আমরা দেখছি প্রতি সেকেন্ডে এর অবস্থার কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, মানে অবস্থার পরিবর্তন কি না এক না। প্রথম সেকেন্ডে ও 5 মিটার, পরের সেকেন্ডে কি একটু কি বেগ বৃদ্ধি করে হয়েছে কত 10 মিটার, পরবর্তী সেকেন্ডে আবার কি বেগটা হ্রাস করে হয়েছে কত 3 মিটার। মানে এক এক সময় এর অবস্থার পরিবর্তন কি এক এক রকম। তাহলে আমরা এই বেগটাকে বলতে পারি হলো কি অসম বেগ, আর এই দ্রুতিকে আমরা বলতে পারি কি সুষম দ্রুতি। এখন মনে প্রশ্ন জাগতে পারে, যদি প্রতি সেকেন্ডে ও যদি কত 5 মিটার করে যদি অতিক্রম করত, তাহলে এর বেগটাকে আমরা বলতে পারতাম কি বেগ, সুষম বেগ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ও যদি
1 সেকেন্ডে 5 মিটার পূর্ব দিকে এবং পরবর্তী সেকেন্ডে 5 মিটার উত্তর দিকে, পরবর্তী সেকেন্ডে 5 মিটার পশ্চিম দিকে এবং পরবর্তী 1 সেকেন্ডে 5 মিটার আবার কি দক্ষিণ দিকে অতিক্রম করলো। তাহলে আমি এর বেগটাকে সুষম বেগ বলতে পারবো কিনা? অবশ্যই না, কারণ আমাদের যে ওই প্রতি সেকেন্ডে অবস্থার পরিবর্তন একই হলেও এর কি দিকের পরিবর্তন কি হচ্ছে, এই কারণে আমি এই বেগটাকে চাইলেই সুষম বেগ বলতে কি পারবো না। আরেকটা উদাহরণ হতে পারে, যদি আমি হাতে একটা দড়ির সাথে যদি ইট বেঁধে যদি কি অনবরত ঘুরতে থাকি, ও যদি একই দ্রুতিতে ঘুরতে থাকে, তাহলে আমি এই বেগটাকে কি সুষম বেগ বলতে পারবো? অবশ্যই না, কারণ সেই হলো কি পাথরটি এক এক সময়ে কি তার দিক পরিবর্তন করছে, অতএব তার গতিও কি হবে না, সুষম বেগ হবে না। এরপরে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ত্বরণ ও মন্দন। ত্বরণ কি? সময়ের সাথে কোনো বস্তুর অসম বেগের পরিবর্তনকে, বা সময়ের সাথে কোনো বস্তুর অসম বেগের হারকে আমরা বলি কি ত্বরণ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার অসম বেগ কেন বললেন? বেগ তো আমরা জেনেছি কি দুই ধরনের, একটা সুষম বেগ, অসম বেগ। তো সংজ্ঞার সময় অসম বেগ বললেন, কিন্তু সুষম বেগ কেন বললেন না? সুষম বেগের ক্ষেত্রে কখনোই কি ত্বরণ থাকে না। ত্বরণ হতে হলে অবশ্যই তার কি হতে হবে, বেগের পরিবর্তন হতে হবে। যদি বেগের পরিবর্তন যদি না হয়, তাহলে কখনোই সেটা কি হবে না, ত্বরণ হবে না। ত্বরণ সৃষ্টি করতে হলেই অবশ্যই তার অবস্থার কি হতে হবে, পরিবর্তন হতে হবে। আরও সহজভাবে যদি গাণিতিকভাবে যদি ব্যাখ্যায় আমি যাই, যে কি যে একটা বস্তুর আদিবেগ ছিল কি ইউ, তার অবস্থার পরিবর্তন করে তার বেগ হয়েছে কি বি, তাহলে টি সময় পরে এর বেগের পরিবর্তন ভি মাইনাস কি ইউ, এটা ছিল তার আদি বেগ, এটা ছিল তার শেষ বেগ। কত সময় পরে? টি সময় পরে, টি সেকেন্ডে এর বেগের পরিবর্তন হয়েছে কত, ভি মাইনাস ইউ মিটার পার কি সেকেন্ড। তাহলে আমরা কি বলছি, একক সময় ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, একেই বলা হচ্ছে আমার ত্বরণ। যে এ অ্যাসেলারেশন এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটা হচ্ছে আমার কি সূত্র, ত্বরণের সূত্র। এখন তোমাদের মাঝে প্রশ্ন থাকে, স্যার সুষম বেগের ক্ষেত্রে কেন ত্বরণ থাকে না? দেখো, যদি এর বেগের যদি পরিবর্তন না হয়, তো এর আদি বেগ হবে ইউ এবং শেষ বেগও হবে কি ইউ। তাহলে দেখো এখানে যদি আমি যদি এর মানটা বসাই, ইউ মাইনাস ইউ ডিভাইড বাই টি ইকুয়াল 0, মানে 0 মিটার পার কি সেকেন্ড স্কোয়ার। অতএব ত্বরণের মান অটোমেটিক কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে আর কি। তাহলে আমরা কি দেখছি, যে ত্বরণ হতে হলে অবশ্যই কি তার বেগের পরিবর্তন হবে, এবং অসম বেগের পরিবর্তনকে আমরা বলি কি ত্বরণ। এখন এর একক আমরা জানি কি, বেগের পরিবর্তন বা বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং সময় একক কি সেকেন্ড। তাহলে আমাদের ভাগ অবস্থা থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে এটার উপর পাওয়ার ছিল -1, তো এটার উপর পাওয়ার ছিল 1 বিয়োগ -1 মিটার পার কি সেকেন্ড স্কোয়ার। অতএব ত্বরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মাত্রা কি, মিটার হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, অতএব কি দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, আর সেকেন্ড হচ্ছে কি সময়ের একক, ওর মাত্রা হচ্ছে কি। তাহলে আমরা ত্বরণের একক মাত্রা কি পেলাম, এল পার টি স্কোয়ার। আমার হলো কি বেগ কি বৃদ্ধিও পেতে পারে, আবার বেগ কি হ্রাসও পেতে পারে। তোমাদের বেগ যদি কি বৃদ্ধি পায়,
তাহলে সেটাকে আমরা কি ত্বরণ বলছি। আর বেগ যদি হ্রাস পায় তাহলে আমার ত্বরণের মানটা হয় কি মাইনাস বা ঋণাত্মক। এই ঋণাত্মক ত্বরণকে আমরা আবার বলি কি মন্দন। বেগের মতো ত্বরণও কি দুই প্রকার, একটা কি সুষম ত্বরণ, যদি ওর যদি সময়ের সাথে বেগ বৃদ্ধির হার যদি একই থাকে তাহলে তাকে বলি আমি কি সুষম ত্বরণ। আর সময়ের সাথে ওর যদি কি বেগ পরিবর্তন হার যদি কি একই রকম না থাকে তাহলে তাকে বলি অসম ত্বরণ। সুষম ত্বরণের উদাহরণ কি হতে পারে, যে একটা বস্তুকে যদি আমি অভিকর্ষ ত্বরণে যদি নিচের দিকে হলো কি ফেলি তাহলে এর হলো কি বেগ বৃদ্ধি প্রতি সেকেন্ডে কত 9.8 মিটার পার সেকেন্ড হারে একই হারে কি পেতে থাকে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ ও যদি 1 সেকেন্ডে যদি 9.8 মিটার পথ অতিক্রম করে তো দ্বিতীয় সেকেন্ডে ও অতিক্রম করে কত 19.6 মিটার পথ। এভাবে হলো কি এর হলো কি বেগ বৃদ্ধি পেতে থাকে এবং কি বেগ বৃদ্ধির হার সর্বদা তখন কত হয় সমান। আমরা লোক তখন যদি বের করি তখন দেখব যে হলো কত 9.8 মিটার পার সেকেন্ড হারে কি ও তার বেগ বৃদ্ধি পাচ্ছে। আশা করি ত্বরণটা তোমরা কি অল্প হলেও বুঝতে পেরেছ। এরপরে কি গতি বিষয়ক কি কিছু সূত্র আছে যেগুলো তোমার এই অধ্যায়ের কি গাণিতিক সমস্যা করার কাজে লাগবে। আমি সেই সূত্রগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। আমরা বলেছিলাম ইউ যদি হয় আদিবেগ বা শুরুতে বেগ, ভি যদি হয় কি শেষ বেগ, টি যদি হয় সময় এবং এর যদি হয় হলো কি অতিক্রান্ত দূরত্ব এবং এ যদি হয় কি ত্বরণ। তাহলে গতি বিষয়ক কি 4টি সূত্র আছে। 1 নম্বর সূত্রটি ভি সমান ইউ প্লাস কি এটি। যদি তোমার গাণিতিক সমস্যায় যদি কি শেষ বেগ আদিবেগ ত্বরণ এবং কি সময় দেওয়া থাকে তাহলে এই সূত্রের সাথে তুমি অতি সহজেই তুমি তোমার অঙ্কটি কি করতে পারবে। এছাড়া একটা সূত্র রয়েছে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। যদি তোমার যদি কি প্রশ্নের মধ্যে আদিবেগ শেষ বেগ এবং দূরত্ব সময় জানা থাকে বা যদি দেওয়া থাকে তাহলে এই সূত্রের সাথে তুমি অতি সহজে হলো কি অঙ্কটি করতে পারবে। এরপরে কি এইচ ইকুয়াল ইউটি প্লাস কি হাফ এটি স্কোয়ার। অর্থাৎ আদিবেগ দূরত্ব এবং কি ত্বরণ যদি তোমার জানা থাকে বা যদি দেওয়া থাকে এই সূত্রের সাহায্যে অতি সহজে তুমি কি অঙ্কটি করতে পারবে। আরেকটা হচ্ছে ভি স্কোয়ার সমান ই স্কোয়ার মাইনাস প্লাস 2as। এছাড়া সমবেগের ক্ষেত্রে কি সর্বদা একটা সূত্র আমরা ইউজ করি, সেটা হচ্ছে এইচ ইকুয়াল ভিটি। সমবেগের ক্ষেত্রে আমরা কি এই সূত্র ছাড়া দূরত্বের অন্য কোনো সূত্র কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। আশা করি আজকের ক্লাসটা তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার জন্য খুব কাজে লাগবে এবং তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা ইনশাআল্লাহ 10 তারিখের মধ্যে, জুন মাসে 10 তারিখের মধ্যে কি শুরু হতে যাচ্ছে, সেইভাবে তোমরা কি প্রিপারেশন নাও। আমরা নেক্সট ক্লাসে আমরা তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে কি আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।